স্বপ্নার বাড়িতে গিয়ে মোহনাকে দেখে অবাক হয়ে যায় শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভলক্ষ্মী আদ্রিতের জন্য প্রচণ্ড চিন্তা করছে আর বলছে, যেভাবে হোক আমাকে বাড়ি থেকে বের হতেই হবে, এই বলে বারবার করে দরজায় ধাক্কাতে থাকে। সেই সময় সেদিক দিয়ে যেতে লাগে মেচকামা শুভর গলার আওয়াজ শুনে কিরে শুভ, তুই এখন ঘুমোসনি? আর তখন শুভ বলে, তুমি প্লিজ দরজাটা খুলে দাও না, আমি ছাড়া আমার আদিকে কেউ বাঁচাতে পারবে না। মেচকামা দরজাটা প্লিজ খুলে দাও। আর তখন মেচকামা বলে, না রে শুভ, আমি কিছুতে দরজাটা খুলতে পারবো না। তুই এখনো ঘুমোসনি কেন বলতো? শুন, আদির মা যদি জানতে পারে না তাহলে যে দরজাটা আমি খুলেছি, আমার অবস্থা কিন্তু টাইট করে দেবে বৌদিভাই। তাই তুই এখন ঘুমিয়ে পড়। লক্ষ্মী তখন বলে, আমি কি করে ঘুমাবো? কি করে? আমার আদি জেলে আছে আর আমি এখানে রেস্ট নেব? প্লিজ মেচকাম্মা, আমি ছাড়া আমার আদিকে কেউ বাঁচাতে পারবে না, প্লিজ দরজাটা খুলে দাও। মেচকাম্মা তখন বলে, না রে, আমাকে তাহলে টাইটাই ডিশ করে দেবে, এখনই এখান থেকে চলে যায়। এই বলে মেচকাম্মা সেখান থেকে চলে যায়। শুভলক্ষ্মী অনেক কান্নায় ভেঙে পড়ে আর বারবার করে দরজায় নক করতে থাকে। কেউ তো দরজা খুলতে চায় না। আর শুভলক্ষ্মী বলে যে, মা তুমি এভাবে কেন আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছো? ছাড়া আমার আদিকে কেউ বাঁচাতে পারবে না, সেটা কি তুমি বুঝো না? আর ওদিকে দেখা যাবে জেলে আদি বসে বসে শুভর কথা ভাবছে। তখন গুন্ডগুলো বাজে কথা বলতে থাকে আদ্রিতের নামে। তখন তো আদি অনেকটাই রেগে যায়, রেগে গিয়ে গুন্ডাগুলোদের সঙ্গে মারপিট করতে থাকে। তখনই সেখানে পুলিশ এসে বলে, তুমি একজন মার্ডার কেসের খুনি, আর এই খুনি হয়েও তুমি কি করে গুন্ডাদের সাথে মারপিট করতে যাচ্ছ? বলছি। তখনই অফিসার সবাইকে ছাড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। দেখা যাবে পুলক রূপক সব জায়গায় উকিল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে আর বলছে, কেন এরকমটা হচ্ছে? শহরে কি একটাও উকিল নেই যে আমার আদিকে ছাড়িয়ে নিয়ে আসবে আর কেসটা লড়বে? আর তখন দেখা যাবে রূপক বলে, না এটা কি করে কিছুতেই হতে পারে না, একজন উকিল তো থাকবে যে এই কেসটা নেওয়ার জন্য। আমার কি মনে হচ্ছে জানো তো, এটা পুরোই ষড়যন্ত্র, তো এই কেসটা নিচ্ছে না। তখন রূপক বলে, হ্যাঁ আমি ওটা খেয়াল করেছি, তো এর পিছনে কে আছে বলতো? তখন দেখা যাবে আদির বাবা বলে ওঠে, কেউ তো একজন আছে যে এই কেসটা না নেওয়ার জন্য কিছু করছে। দেখা যাবে আকাশ সব উকিলদের ফোন করে জানিয়ে দেয় যে আদির কেসটা যেন কেউ না নেয়, যেন আদ্রিতকে মুগ্ধ না করে, এই বলে ফোনটা কেটে দেয়। আর বলে, এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই, আমার বোনকে বাঁচাতে হলে ওকে এটাই করতেই হবে। আদ্রিত যদি দোষী প্রমাণ হয় তাহলে ও চিরতরে মোহনার জীবন থেকে চলে যাবে না, কখনোই আদ্রিতের সঙ্গে দেখা করতে পারবে না। এভাবে আমার বোন সুস্থ হয়ে যাবে। আদ্রিতের যা হওয়ার হোক, আমার কিচ্ছু যায় আসে না, এটা আমাকে করতেই হবে, কারণ এটা আমার বোন, আমার বোনের ক্ষতি আমি কিচ্ছুতেই হতে দেবো না, কিচ্ছুতেই না। আর তখনই সেখানে মোহনা চলে আসে আর বলে, দাদা তুই কি কোনো ব্যবস্থা করতে পেরেছিস বল না? দিন তো পেরিয়ে গেল, কিন্তু আমার আয়ান এখনো জেলে কি করছে? আমার আয়ানকে মুক্তি করে দে না দাদা, তুই একমাত্র কিছু করতে পারিস, প্লিজ দাদা তুই আয়ানকে বের করে আন। আয়ান একটা সময় লকআপে কাটিয়ে ফেলেছে, জানে কি অবস্থায় আছে। দাদা তুই কেন কথা বলছিস না? আয়ানকে লকআপ থেকে ছাড়িয়ে আন না, তুই তো অনেক কিছুই করতে পারিস। তখনই দেখা যাবে আকাশ বলে ওঠে, তুই এত অস্থির হচ্ছিস কেন মোহনা? আমি যখন তোকে কথা দিয়েছি তাহলে সেই কথাটা আমি রাখবই, তো অস্থির হোস না। আর তখন দেখা যাবে মোহনা বলে, আমি জানি রে দাদা যে তুই আমাকে কথা দিয়েছিস, কথাটা তুই রাখবি, আমার আয়ানকে জেল থেকে মুক্তি করবি। তখন আকাশ মনে মনে বলে, না রে মোহনা, এবার আর তোর দাদা তোর কথা রাখতে পারবে না, তোকে মুক্তি করতে, তোকে সুস্থ করতে একটা না একটা কাজ করতেই হতো। এদিকে দেখা যাবে আদ্রিতের বাবারা বাড়ি ফিরলে তখন শ্রাবন্তী বলে, কি বলছিস রূপক, কেউ আমার আদির কেসটা নিচ্ছে না কেন? কি করছিলে এতক্ষণ বলো তো? তোমরা কেউ কোনো উকিল পাচ্ছ না? আদিকে এভাবে জেলে পড়ে থাকবে, প্লিজ তোমরা কিছু একটা করো। আর কান্নায় ভেঙে পড়ে আর বলে, ও আমি জানি যে কিসের জন্য উকিল এই কেসটা নিচ্ছে না, টাকার দরকার, তাই তো আমার যত গহনা আছে কিছু বিক্রি করে আমার আদিকে ছাড়িয়ে আনো, তুমি আয়ানকে ছাড়িয়েও না। আর তখন দেখা যাবে আদ্রিতের বাবা বলে, তুমি এরকমটা করো না, টাকার জন্য নয় গো, একটা উকিলও আমরা পাচ্ছি না, মনে হচ্ছে যে এর পিছনে কেউ কলকাঠি নাড়ছে, চাইছে না যে আমরা কোনো উকিলকে ধরি, কেউ চাইছে না যে আদ্রিত লকআপ থেকে বের হোক। আজকে আমি এই পরিস্থিতিতে আছি, ভাবতেও অবাক লাগছে যে কোথায় ছিলাম আমি আর কোথায় এসে পৌঁছেছি। ডোনা এসে বলে, ওদিকে সাংবাদিকরা কত কথা বলছে, সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, সামলাতে না পেরে ওখান থেকে চলে এসেছে, বলে ডোনা সেখান থেকে চলে যায়। তখন দেখা যাবে সাংবাদিকরা ঘরে ঢুকে পড়ে। পূর্বী বাধা দিল কিন্তু কোনোভাবে সাংবাদিকরা কোনো কথাই পুরোপুরি শুনছে না। বাড়িতে ঢুকে আদ্রিতের বাবা এবং বাড়ির সকলদের সঙ্গে বাজে বাজে কথা বলছে যে আদি খুনটা করেছে, এরকমটা করছে, ওরকমটা করছে, এরকমটা করতো, তারা এই ধরনের কথা বলছিল। অন্যদিকে দেখা যাবে শিরিন আর অয়না দরজার পাশ দিয়ে যাচ্ছে,
একটা দরজার আওয়াজ পেয়ে শিরিন যখন দরজা খুলতে যাবে তখন অয়না বলে, কি করছিস, দরজা খুলিস না, যদি একবার জানতে পারে সবাই তাহলে কিন্তু আমাদের অবস্থা থাকবে না। তখন শিরিন বলে ওঠে, যদি খারাপ কিছু একটা হয়, দরজা খুলে দেখতে পায় শুভলক্ষ্মী কোথাও নেই। শুভলক্ষ্মী দরজার আড়ালে লুকিয়ে থাকে। ওরা যখন ঘরে ঢুকে এই সুযোগে শুভলক্ষ্মী দরজা আটকে দিয়ে এখান থেকে চলে যায়। আর তখন শিরিন আর অয়না বলে, বৌদি ভাই তুমি কি করছো, দরজাটা খুলো, মা যদি জানতে পারে রাগ করবে। আর তখন শুভলক্ষ্মী বলে, এটা ছাড়া আর কোনো উপায় নাই রে, আমাকে ক্ষমা করে দিস, তো আদিককে বাঁচাতেই হবে। তখন দেখা যাবে শিরিন বলে, তুমি কোথায় যাচ্ছ? আর তখন শুভলক্ষ্মী বলে, তার কাছে আমি এই কেসটা নড়তে পারবো, কাছে যাচ্ছে। এদিকে দেখা যাবে সাংবাদিকরা বাজে বাজে মন্তব্য করতে থাকে। আর তখন দেখা যাবে শ্যামন্তী করে বলে, প্লিজ আপনারা থামুন, আমার ছেলে এরকমটা করতেই পারে না। শুভলক্ষ্মী আড়াল থেকে এসব জিনিস দেখতে পেয়ে অনেক কষ্ট পায়, তো কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। স্বপ্না ব্যাগগুলো গোছাচ্ছিল, কারোর সঙ্গে ফোনে কথা বলে বলছিল, আমাকে কিছুদিন ঘা ঢাকা দিতে হবে, এখানে থাকলে আবারও শুভদি এসে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, তার জন্যই আমাকে এখান থেকে পালাতেই হবে। ওকে যা যা করতে বলেছি ঠিক তাই করবি, আর আমি সময় মতো এখানে আবার ঠিক চলে আসবো। আর তখনই মোহনা সেখানে আসে। মোহনা পিছন থেকে ওনার গলায় তার দিয়ে যে ধরে বলে, কোথায় পালাচ্ছ, কোথায়? আমি এখান থেকে কোথাও পালাতে দেবো না, তুমি আমার আয়নকে কেন ফাঁসিয়েছো? বলেছিলাম শুভলক্ষ্মীকে ফাঁসাচ্ছ, শুভলক্ষ্মী গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে, তুমি আমার আয়নকে ফাঁসিয়ে দিলে। আর তখনই স্বপ্না সেই রশিটা দিয়ে খুলে বলে, শোনো, আমাকে কিন্তু একদম ভয় দেখাবে না, আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে, সবটা তুমি করেছো, খুনটাও তুমি করেছো, তাই আমাকে যদি ভয় দেখানোর চেষ্টা করো কিন্তু তোমাকে শেষ করে দেবো। তুমি কি ভেবেছো একাই চালাক? শোনো, তুমি যা যা করেছো আমার প্রমাণ আমার কাছে আছে। শোনো, তুমি যদি আমার কোনো ক্ষতি করো, তুমি যদি আমাকে খুন করো, তাহলে কিন্তু আমার প্রমাণটা অনায়াসে পুলিশের কাছে চলে যাবে। তখন দেখা যাবে মোহনা বলে, স্বার্থপর একটা, বেমান একটা। আর তখন দেখা যাবে স্বপ্না বলে, আমার দাদাইকে খুন করেছো, আরজিতের মতো ভালো মানুষকে ফাঁসিয়ে দিয়েছো, লক্ষ্মীকে এভাবে কষ্ট দিচ্ছ, প্রয়োজন মনে করলে তুমি আমাকেও শেষ করে দিতে পারবা। তোমার মতো মানুষের জন্য কিছু কিছু প্রমাণ তো রাখতেই হবে, তুমি যা যা করেছো সবকিছুর প্রমাণ আমার কাছে আছে, তুমি যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করো, সেই প্রমাণটা কিন্তু অনায়াসে পুলিশের কাছে চলে যাবে। মোহনা বলে, কি প্রমাণ আছে তোমার কাছে? আর তখন স্বপ্না বলে, কি যথেষ্ট প্রমাণ নয়? আমি যদি পুলিশের কাছে গিয়ে বলি, তোমার কি অবস্থাটা হবে বুঝতে পেরেছো? শুভলক্ষ্মী সেখানে এসে দরজায় কলিং বেল বাজাতে থাকে। আর তখন মোহনা ভয় পেয়ে বলে, আগে গিয়ে দেখো যে এসেছে, তারপর দরজাটা খুলবে। না, দরজায় ফাঁকে গিয়ে দেখতে পায় যে শুভলক্ষ্মী এসেছে। দেখে তো দুজনেই প্রচন্ড ভয় পেয়েছে। তখন স্বপ্নার আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ে। সেই সময় স্বপ্না দরজাটা খুলতে শুভলক্ষ্মী ঘরে ঢুকে বলে, সবকিছু বলতে হবে, বল তুই কেন এটা করেছিস? বারবার কথা বলতে গিয়ে আলমারির দিকে তাকায়। এখন শুভ মনে মনে বলে, স্বপ্না বারবার করে আলমারির দিকে তাকাচ্ছে, আবার তাকাচ্ছেই কেন, কি আলমারিতে আছে ওখানে? আর তখন এই বলে সন্দেহ হতে থাকলে শুভলক্ষ্মী আলমারির কাছে গিয়ে দেখতে পায় মোহনাকে। আর দেখি তো অনেকটা চমকে ওঠে।